ইন্ডিয়াস টপমোস্ট হন্টেড প্লেস রাজস্থানের কুলধারা গ্রামে সেই প্যারানর্মাল ইনভেস্টিগেটরসদের সাথে কি এমন হয়েছিল যে তাদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসতে হলো, আর সেই গ্রামে ওই পুরো বাড়িটিতেই কেন তারা রাত কাটিয়েছিলেন, সবটা জানতে হলে আমার এই ভিডিওটা পুরোটা শুনবেন। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আগের পার্টে আমি তোমাদের বলেছিলাম সেই ভুতুড়ে গ্রাম কুলধারায় ঘুরতে যাওয়া এক স্বামী স্ত্রীর সাথে ঘটা একটি সত্যি ভৌতিক ঘটনা, যেটার পর সেই মহিলার বহুদিন অবধি মেন্টাল ট্রমা ছিল, অনেক প্যানিক অ্যাটাকস হতো। আজ আমি তোমাদের বলবো সেই প্যারানর্মাল ইনভেস্টিগেটরসের টিমের সাথে কি কি সাংঘাতিক ঘটনা ঘটলো যে ওরা ওখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসতে বাধ্য হলো। তোমরা আগের অংশটি শুনে না থাকলে নিচের দেওয়া চ্যানেলের লিঙ্কে গিয়ে আগের পার্টটা শুনে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। কিছু বছর আগের কথা। এক নামকরা 12 জনের প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম গিয়েছিল সেই কুলধারা ভিলেজে তাদের নানা রকম ডিভাইসেস নিয়ে, যেমন ইনফ্রারেড অ্যান্ড ফুল স্পেকট্রাম ক্যামেরাস, সিসিটিভিজ, ইএমএফ মিটার্স, ইভিপি রেকর্ডার্স, থার্মাল ইমেজার্স, মোশন সেন্সার্স, আরইএম পডস, স্ট্যাটিক ডিটেক্টরস ইত্যাদি। সেই গ্যাজেটসগুলো কি কাজ হয় আমি ক্রমশ তোমাদের সব বলবো। তারা অনেকেই এরকম ভৌতিক জায়গায় গিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে মাঝরাতে, যেমন কার্শিয়াংয়ের ডাউহিল বা কালিম্পংয়ের মর্গান হাউস। এইসব জায়গাগুলোয় ঘটা সত্যি ভুতুড়ে ঘটনা ও ইতিহাস নিয়েও আমার ভিডিও আছে, তোমরা যদি কেউ না দেখে থাকো নিচের দেওয়া চ্যানেলের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো। তা যাই হোক, সেই 12 জনের প্যারানর্মাল ইনভেস্টিগেটরস টিম ঠিক সন্ধে নাগাদ সেই গ্রামে গিয়ে পৌঁছালো, যখন সব পর্যটকেরা সেখান থেকে বেরিয়ে আসছিল। তারা নিজেদের গাড়ি নিয়ে গেছিল। দুটো গাড়ি গেছিল, একটা বড় কালো রঙের গাড়ি আর একটা ছোট সাদা গাড়ি। আমি গাড়ির ব্যাপারে এত ডিসক্রিপশন কেন দিচ্ছি সেটা তোমরা পরে বুঝতে পারবে। আর হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি, সেই কুলধারা গ্রামে 6টা অবধি ভিজিটার্সরা অ্যালাউড। এদের কাছে স্পেশাল পারমিট করানো ছিল, তাই এরা ঢুকতে পেরেছিল। তারপর সেখানে এক সাইডে দুটো গাড়ি পার্ক করে ওরা সবাই সব গ্যাজেটস নিয়ে নামলো সেই ভুতুড়ে গ্রামে। চারপাশটা দেখেই ওদের একটু গাটা শিরশির করে উঠল। তাহলে বুঝতে পারছো তো, যে লোকেরা প্রায় 100 থেকে 150-র উপর হন্টেড প্লেসেসে গেছে, রাত কাটিয়েছে, অনেক ভয়ঙ্কর ভুতুড়ে ঘটনার অভিজ্ঞতা করেছে, তাদেরও এই জায়গার দৃশ্য দেখে একটু হলেও অস্বস্তি হচ্ছে। মানে জায়গাটা কতটা ভয়ানক বুঝতেই পারছো। তারপর খুঁজে খুঁজে এক ভাঙাচোরা ভুতুড়ে বাড়িতে ঢুকলো সবাই মিলে। এই বাড়িতেই কেন ঢুকলো ওরা, কি বিশেষত্ব ছিল এই বাড়ির, সেটাও বলবো ক্রমশ। অন্য বাড়িগুলোর তুলনায় বাড়িটা বেশ বড়, অনেকগুলো ঘরও ছিল। সামনেটা দেখে বোঝা যাচ্ছে উঠোন ছিল। দেখেই ওদের চোখের সামনে ভাসছিল যে এই বাড়িতে একসময় বড় কোনো পরিবার থাকতো। কত হাসি, কত মজা করতো তারা। বাচ্চারা খেলতো হয়তো সেই উঠোনে। কত মায়া জড়িয়ে আছে এই বাড়ির সাথে। তাহলে এই সব জায়গায় তো ভুতুড়ে ঘটনা ঘটাটা অস্বাভাবিক নয়, তাই না? মায়া কাটানো কি অতই সোজা? অতৃপ্ত আশা ফেলে রেখে কেউই থাকতে পারে না সহজে। তারপর সেই উঠোনেই ওরা ওদের সেট আপ করলো। সবকটা ঘরে সিসিটিভি লাগালো, দুটো ঘরে ইভিপি রেকর্ডার লাগালো। আচ্ছা, ইভিপি মানে যারা জানো না বলে রাখি, ইভিপি অর্থাৎ ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন রেকর্ডার, মানে কোনো জায়গায় কোনো অজাগতিক বা ভৌতিক কোনো কিছুর অস্তিত্ব থাকলে সেই যন্ত্র দিয়ে তাদের সাথে কথোপকথন করা যায়। মানে তাদের ভয়েস
সেই ডিভাইসে রেকর্ড হয় এবং ইনভেস্টিগেটরসরা সেই মাধ্যমে ওদের সাথে কন্ট্যাক্ট করতে চেষ্টা করে। তারপর দুজন সেই উঠোনে থার্মাল ইমেজেস নিয়ে রইল, আর তিনজন গেল একটা ঘরে মোশন সেন্সরস নিয়ে। এরকম বাকিরাও বাকি ঘরগুলোতে গেল সব গ্যাজেটস নিয়ে। থার্মাল ইমেজেস মানে হচ্ছে, তোমরা অনেকেই হরর মুভিজে দেখে থাকবে, খুব অন্ধকার ঘরে দেখা যাচ্ছে কিছু নড়ছে, কিছু আছে, সেইগুলো খালি চোখে দেখা যাবে না। ওই থার্মাল ক্যামেরা দিয়ে ইনফ্রারেড লাইট ইউজ করে একটা ছবি ক্রিয়েট করে, বা কোনো যদি এন্টিটি থাকে সেটার ইনফ্রারেড এনার্জি ইউজ করে একটা ছবি বানিয়ে দেয়। আর মোশন সেন্সর মানে হলো সেই ডিভাইসের সামনে যদি কিছু পাস করে, নড়ে চড়ে, তাহলে সেটা সিগন্যাল দেবে। আর সবার কাছে তো আরইএম পডস ছিলই। আরইএম পডস মানে রেডিয়েটিং ইলেকট্রোম্যাগনেটিসিটি পডস, যেটা ইউজ করে বোঝা যায় যে তার আশেপাশে টেম্পারেচার ফ্লাকচুয়েশন হচ্ছে কিনা বা কোনো রকমের এনার্জি ফ্লাকচুয়েশন হচ্ছে কিনা, তাহলে সিগন্যাল দেবে। তাহলে বুঝতেই পারছো, এত কিছু গ্যাজেটস ছিল ওদের আশেপাশে, যদি অস্বাভাবিক কিছু হয় ওরা সাথে সাথে বুঝতে পারবে, সতর্ক হয়ে যাবে এবং ওরা ইন্টারঅ্যাক্ট করতে পারবে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ওদের ক্যামেরার লাইটে যেটুকু দেখা যাচ্ছে ওইটুকুই। তারপর অনেকক্ষণ ওরা বসে রইল, যে যার জায়গায় ভিডিও করছিল। কিছু সেরকম অস্বাভাবিক হয়নি প্রায় 1.5-2 ঘন্টা। তখন রাত 2টো কি 2:30 হবে। সেরকম কোনো কিছু না হওয়াতে ওরা 8 জন মিলে উঠোনেই বসেছিল, আলোচনা করছিল, আর বাকি 2টো ঘরে ছিল 2জন 2জন করে। হঠাৎই ওদের বাঁ দিকের একটি ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেল। ওরা হুড়মুড়িয়ে সেদিকে গেল দেখতে কার কি হয়েছে। ওরা বুঝে গেছিল ওই ঘরে যে 2জন ছিল ওদের মধ্যেই কারোর কিছু হয়েছে। এরা সবাই মিলে সেই ঘরে গেল, দেখলো ওদের 2জনের মধ্যে একজন বসে আছে মাটিতে, আর অপরজন ওর কাঁধে কিছু দেখছে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। ব্যাপারটা কি হয়েছে বলতো? তুই নিচে বসে আছিস, ও দাঁড়িয়ে ওরকম কি দেখছো তোর কাঁধের দিকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে? ওদের মধ্যেই একজন জিজ্ঞেস করলো। নিচে বসে থাকা ছেলেটি মুখে সেরকম কিছুই না বলে ওর সাথে থাকা আরইএম পডটা ওদের দেখালো। এবার ওদের কাছে পরিষ্কার যে ওদের ওখানে আসাটা একেবারে বিফলে যায়নি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ও চিৎকার কেন করলো আর ওরম নিচে বসে আছে কেন? এটা তো প্রথমবার নয়, এইসবের সাথে ওরা অভ্যস্ত। তখন যে ছেলেটি দাঁড়িয়ে নিচে বসা ছেলেটির কাঁধে কিছু দেখছিল, সে বাকিদের ইশারায় ফ্ল্যাশ লাইটটা দিয়ে ওই ছেলেটির কাঁধের দিকে দেখতে বলল। তারপর ওরা যা দেখলো সেটা দেখে ওদের চোখ মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল। খুব ঘাবড়ে গেলে আমাদের মুখ চোখের যেমন অবস্থা হয়, ঠিক সেরকমই হাল হয়েছিল ওদের। ওরা যা দেখেছিল সেটা দেখে ওদের বুঝতে আর বেশি অসুবিধা হয়নি যে সেই ছেলেটি অমন চিৎকার কেন করেছিল। তারপর ওকে সবাই মিলে ধরে বাইরে সেই উঠোনটায় এনে বসালো। তারপর সে একটু ভাঙা ভাঙা গলায় বলতে লাগলো, আমি দরজার সামনেটাই ছিলাম, আর ও একটু ভিতর দিকে ছিল, বুঝলে। হঠাৎ যেন কেমন মনে হলো যে দরজার ঠিক বাইরেটা করে কেউ যেন এলো। সত্যি বলতে আমি প্রথমটা ভেবেছিলাম মানে তোমাদের মধ্যে কেউ হয়তো এলে নাকি, কিন্তু তারপর যা হলো একদমই এক্সপেক্ট করিনি। আমি সেই দরজাটা দিয়ে বেরিয়ে পাশেই যে ঘরটা আছে না, কি জানি কেন মনে হলো ঢুকলাম। আর ঠিক তখনই ভীষণই একটা অদ্ভুত অনুভূতি হতেই চিৎকার করে উঠে দৌড়েই ঘরে চলে এসেছিলাম। অনুভূতিটা ঠিক বোঝাতে পারবো না, মনে হয়েছিল যেন হাতে ভীষণ জোর ইলেকট্রিক শক খেলে যেমন একটা জ্বালা বা ব্যথা করে ওঠে, ঠিক তেমনই হয়েছিল আমার কাঁধে। তারপরেই নিচে বসে পড়ে ওকে দেখতে বললাম কাঁধটা। তা তোমরা তো দেখলে, কি হয়েছে বলো তো?
কোনো কিছু আঘাতের চিহ্ন পেলে নাকি? ওরা এইসব শুনে একে অপরের দিকে দেখতে লাগলো। ঠিক কি বলবে বুঝতে পারছিল না, যদি আরও ঘাবড়ে যায় ছেলেটা। কিন্তু সে খুব জোরাজুরি করতে ওদের মধ্যে একজন একটু আমতা আমতা করে বলল, এ মানে তোর কাঁধে একটা বেশ বড় মাপের 5 আঙুলের আঁচড়ের দাগ বেশ স্পষ্ট। এটা শুনতেই ও খুব উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে পড়ে বলল, তাই জন্যেই এরকম জ্বালা করছে? তার মানে আমি ভুল ছিলাম না? ওই ঘরে কেউ এসেছিল, সেই সময় কেউ তো ছিল ওই ঘরে আমরা অনেক এভিডেন্স পেতে পারি। আমাদের এখনই একবার চেষ্টা করা উচিত, বুঝলে? ওরা ভেবেছিল যে হয়তো ভয় পাবে, হয়তো চলে যেতে চাইবে, কিন্তু এ তো তার উল্টো হয়ে গেল। সারা রাতে আরও কি কি অভিজ্ঞতা হয়েছিল ওদের সব বলছি তোমাদের। তারপর ওরা সাহস করে সবাই মিলে সেই ঘরে গিয়ে অনেক গ্যাজেট সেট আপ করলো। তারপর 5 জন মতো ছিল ওই ঘরে সারা রাত, আর বাকিরা ছিল অন্যান্য ঘরগুলোতে। ভোর তখন 4:30। এক রাত লম্বা ভয়াবহ অনুভূতি নিয়ে এবার ওরা সেই পুরো বাড়ি থেকে বেরিয়ে চলল গাড়ির সামনে সব জিনিসপত্র তুলতে। ভোরের আলোতে সেই ফাঁকা গ্রামটার এক আলাদা মায়াবী সৌন্দর্য দেখতে দেখতে ওরা যাচ্ছিল ওদের গাড়ির সামনে। আমি আগেই ওদের গাড়ির বর্ণনা দিয়েছিলাম। ওদের মধ্যে 2 জন সাদা গাড়িটিতে সব জিনিসপত্র তুলছিল, আর একজন কালো গাড়িতে বাকি জিনিস তুলছিল। কিছুক্ষণ পর ছেলেটা যখন কালো গাড়িটার সামনের দিকে এলো, কিছু একটা দেখে যেন চমকে উঠল। তারপর সবাইকে ডাকলো সেদিকে। ওরা সবাই তাড়াতাড়ি করে সেদিকে গিয়ে দেখলো কালো গাড়িটার গায়ে স্পষ্ট একটা হাতের ছাপ। ছাপটা দেখে স্পষ্ট মনে হচ্ছে সদ্য কোনো বাচ্চা সেখানে হাত রেখেছিল। ওদের মধ্যে কেউ বাচ্চা নেই, আর সেই গ্রামে তো এমনিও এখনো কোনো জীবিত মানুষ থাকে না, আর অত সকালে কোনো বাচ্চা আসার কথাই নেই। তবে সেটা কার হাতের ছাপ, সেই উত্তর আজও ওদের কাছে অজানা। তবে ওদের সেই গ্যাজেটসে বা ক্যামেরাতে যা ধরা পড়েছিল সেই সব থেকে অবশ্য আন্দাজ করা যায় সেখানে এক নয় একাধিক আত্মা বা নেগেটিভ এনার্জির উপস্থিতি আছে। ওদের মধ্যে একজনের সেই রাতে সেই ঘরটিতে বেশ কয়েকবার মনে হয়েছিল কেউ যেন তাকে গায়ে হাত রেখে ডাকছে বা এরকম কিছু। আর তখন সেই ঘরের টেম্পারেচার বেশ ফ্লাকচুয়েট করছিল, আবার অনেক রকম ভয়েসও ওদের গ্যাজেটসে ধরা পড়েছে। ওরা এরকমও দাবি করেছে যে তেনাদের মধ্যে কেউ কেউ নিজের নামও নাকি বলেছে খুব অস্পষ্টভাবে। এইসবই এভিডেন্স সহ ওরা মানুষের সামনে তুলে ধরেছিল, আর ওরা দৃঢ়ভাবে জানিয়েছিল যে গ্রামটা সত্যি হন্টেড। তারপর আরও পরীক্ষা করে জেনেছিল যে কেন সেই ঘরটিতেই বেশি এইসব অনুভূতি হচ্ছিল। আচ্ছা, সেটার জন্য তো তোমাদের এই গ্রামের ইতিহাসটা জানতে হবে, আর সেই বাড়িতেই কেন ওরা গেছিল সেটাও তোমরা বুঝতে পারবে ইতিহাসটা জানার পর। 13th সেঞ্চুরিতে সেই কুলধারা গ্রামটি গড়ে উঠেছিল আরও 84টা গ্রামের সাথে। সেখানে পালিওয়াল ব্রাহ্মিন্সের অনেক পরিবার বসবাস করত। তবে তাদের সুখের দিন শেষ হয়ে গেছিল যখন থেকে সলিম সিং প্রধানমন্ত্রী হয়েছিল। জয়সলমীরে সলিম সিং আসার পর থেকে সেখানকার মানুষদের উপর অনেক অত্যাচার করত, অনেক কর আদায় করত, গ্রামের মেয়েদের সাথে অন্যায় অত্যাচার করত। তার অত্যাচারে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে উঠছিল দিন দিন। কিন্তু এইসবের সীমা অতিক্রম করে
একদিন সেই পাপী সলিম সিং এমন এক নির্দেশ দিল গ্রামবাসীদের, যেটার পরই গ্রামে নেমে এলো কালো ছায়া। সলিম সিং সেই গ্রামের প্রধান, যিনি তার মেয়েকে বিয়ে করতে চাইল। আর এটা কোনো অনুরোধ নয়, আদেশ ছিল। এই প্রস্তাব শোনার পরই পুরো গ্রামে হইচই পড়ে গেছিল, কারণ সেই অসভ্য লোকটার সাথে বিয়ে দেওয়া আর মেয়েটাকে মৃত্যু যন্ত্রণার মুখে ঠেলে দেওয়া একই ব্যাপার। খুবই স্বাভাবিকভাবে তার পরিবার ও পুরো গ্রাম এই প্রস্তাবে খুবই রেগে যান এবং বিস্মিত হন। তখনই সেই কুলধারা এবং 84টা বাকি গ্রামের বাসিন্দারা ঠিক করে রাতারাতি সেই গ্রাম ত্যাগ করে চলে যাবে অন্য কোথাও। তাও ভালো, কিন্তু তাদের নিজেদের মেয়ের ক্ষতি করবে না। বলা হয় যে সেই রাতেই নাকি পুরো গ্রাম ফাঁকা করে সবাই চলে গেছিল অন্য কোথাও। আর যাওয়ার সময় নাকি অভিশাপ দিয়েছিল যে এই গ্রামে কোনো দিন আর কোনো বসতি গড়ে উঠবে না। তাদের এত মায়া ভরা সেই জায়গায় তারা এত কষ্ট পেয়েছে, তাই অন্য কেউ সেখানে সুখী থাকতে পারবে না। এবং আরও বলা হয় যে তারা জানতো সেই সলিম সিং কোনো না কোনোভাবে তাদের মেয়েকে খুঁজে বের করবেই। ফলে তাকে সেই নরক যন্ত্রণা থেকে বাঁচাবার জন্য তার নিজের বাবা মা, যারা তাকে এত ভালোবাসত, তারা নিজেদের পাথরের মতো কঠিন করে সেই মেয়েটিকে জহর করতে বাধ্য হয়েছিল। মানে তাকে স্বইচ্ছেতে অনুমতি নিয়ে তাকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল। আর সেই আগুনের জ্বালায় ছটফট করে প্রাণ দিয়েছিল সেই নিষ্পাপ মেয়েটি। তো বুঝতেই পারছেন যে গ্রাম এরকম মৃত্যুর সাক্ষী আছে, সেই গ্রাম নতুন কোনো প্রাণীর সাক্ষী কী করে হবে। কিন্তু অদ্ভুতভাবে সেই অতজন বাসিন্দাদের কিন্তু তারপর থেকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারা কোথায় গিয়ে বসবাস করেছেন আজও অবধি সেটা অজানা। সেটা রহস্য হয়ে থেকে যাবে চিরকাল। সেই মৃত্যু অভিশাপ, সেই কষ্ট, সেই মায়া এই কুলধারাকে অভিশপ্ত করে দিয়েছে। তারপর অনেকবারই নাকি এই গ্রামে অনেক বাসিন্দারা থাকতে চেয়েছে, কিন্তু কোনো না কোনো কারণে তা সম্ভব হয়নি। নয় তাদের কোনো ক্ষতি হয়েছে, নয় তারা ভীষণ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেছে। বলে সেই অতৃপ্ত আত্মা নাকি আজও ঘুরে বেড়ায় সেই গ্রামের মায়া ত্যাগ করতে না পেরে। অনেক সময় বাচ্চার কান্নার শব্দ পেয়েছে, আবার অনেকেই অনেক ছায়ামূর্তিও দেখেছে সেখানে। এবার বলি যে প্যারানর্মাল ইনভেস্টিগেটরসরা সেই বাড়িটিকেই কেন বেছে নিয়েছিল তাদের ইনভেস্টিগেশনের জন্য। আসলে সেই বাড়িতেই হয়েছিল জহর। সেই মেয়েটি যাকে অকালে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করতে হয়েছিল, সে থাকতো ওই বাড়িতেই। আর ওরা জানতো যে ওই বাড়িতেই নেগেটিভ এনার্জি থাকা বা কিছু অলৌকিক ঘটনা হওয়াটা খুবই স্বাভাবিক। আর তাই হয়েছিল। কিন্তু সেই ঘরটি কেন? আসলে ওই ঘরেই শেষ নিঃশ্বাস নিয়েছিল মেয়েটা। আজও তার শেষ সময়ের যন্ত্রণার সেই কষ্টের আওয়াজ শোনা যায় মাঝে মাঝেই। আজও সেই মা বাবার কষ্টে দুঃখে দেওয়া অভিশাপে সেই গ্রাম জনবসতি শূন্য। আরও অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটরসরাও গেছে সেখানে। তাদের সাথেও অনেক ঘটনা ঘটেছে, যেমন কেউ তাদের স্পর্শ করছে বা কারুর ছায়া দেখেছে। তাদের গ্যাজেটসেও অনেক কিছুই ধরা পড়েছে। গৌরব তিওয়ারির নাম তো আপনারা সবাই জানেন। তিনি ছিলেন একজন খুবই নামকরা ইন্ডিয়ান প্যারানর্মাল ইনভেস্টিগেটর, ইউএফও ফিল্ড ইনভেস্টিগেটর আর প্যারানেক্সাস রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া।
যদিও তিনি এখন আর আমাদের মধ্যে নেই, গত হয়েছেন 2016 সালে, তিনিও তার 18 জনের টিম গেছিল সেই কুলধারা গ্রামে, সারা রাত কাটিয়েছিল। ওনারাও এরকম অনেক ভুতুড়ে ঘটনা অনুভব করেন সেখানে। ওদের গ্যাজেটসেও অনেক কিছু ধরা পড়েছিল, সেটা নিয়ে ভিডিও আছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। অনেক আর্টিকেলসও লিখেছে উইথ প্রুফ যে সেখানে এক নয় একাধিক নেগেটিভ এনার্জি বা প্যারানর্মাল এন্টিটির প্রেজেন্স তারা ফিল করেছে। তা আপনারা যদি চান অবশ্যই একবার সেই কুলধারা গ্রামে ঘুরে আসতে পারেন, তবে হ্যাঁ, নিজের রিস্কে। এরকমই হন্টেড প্লেস আমাদের ওয়েস্ট বেঙ্গলের কার্শিয়াং আর কালিম্পং নিয়েও কিছু সত্যি ভুতুড়ে ঘটনা আমার চ্যানেলে আছে। স্ক্রিনে যে ভিডিও আসছে সেখানে গিয়ে শুনতে পারেন, আশা করি ভালো লাগবে। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে দ্য ডার্ক প্লেসে।